অপাদি এই ছবিটা করতে তো আমরা ধরো আহ, বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক টাইম আমরা হ্যান্ডেল করলাম। আমার একটা জিনিস মানে আমার তো একটা নিজস্ব একটা মতামত আছে, নিজের মেয়েকে বড় করে তোলার একটা ধারণা আছে। তোমার কি মনে হয় যে এই যে পেরেন্টিং এর যে ব্যাপারটা, এটা আগে যেমন ছিল, মানে তোমাকে যেভাবে মানুষ করা হয়েছিল, তারপর তুমি যেইভাবে মানুষ করছো, তোমার অত বড় জয়েন্ট ফ্যামিলির মধ্যে কত কটা মানুষ, তাদের মধ্যে থেকে একটা বাচ্চা, সেই বাচ্চাকে তোমরা সবাই মিলে এইভাবে মানুষ করছো, এই পেরেন্টিং এর ব্যাপারটা এবং গ্রুপ পেরেন্টিং এর ব্যাপারটা, এটা সবাই মিলে, কারণ একটা জয়েন্ট ফ্যামিলি হলে তো আর তখন শুধু পেরেন্টিং কথাটা অ্যাপ্লিকেবল নয়, সেখানে সব যারা বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেই থাকে। এটাকে তুমি কিভাবে ভাবছো? দেখ, এখানে আমি কতগুলো জেনারেশনের কথা বলবো। সেটা হচ্ছে যে আমার জেঠিমাদের ক্ষেত্রে দেখেছি, আমার দিদিমাদের ক্ষেত্রে দেখেছি, তখন না মানুষের একটা বাচ্চা বড়, মানে 1 বছর 1.5 বছর না হতে হতে মানুষ আবার প্রেগনেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এবং মায়েদের এত কাজ থাকতো, বাচ্চারা এর কোলে ওর কোলে তার কোলে বড় হতো, এবং প্রথমটা যদি কন্যা সন্তান হয়, সে যে একটু বড় হয়ে গেল, পরের বাচ্চাগুলোকে সেই মানুষ করতো। হয়তো তার তখন 5 বছর বয়স বা 6 বছর বয়স, তার দায়িত্ব হচ্ছে পরের বাচ্চাকে মানুষ করা। প্রথমটা যদি কন্যা সন্তান হবে, তার কাজ হচ্ছে সব ফেলে রেখে পরের বাচ্চাগুলোকে মানুষ করা। এবং হয়তো যখন প্রথম সন্তানটার বিয়ে হচ্ছে, মা মেয়ে হয়তো একসাথে প্রেগনেন্ট হলো, তখন এরকম হয়েছে। সুতরাং তখন যেভাবে বাচ্চাদের মানুষ করা হতো, সেটা একটা আলাদা পদ্ধতি। পরবর্তীকালে আমরা আমরা হচ্ছে অত্যন্ত মধ্যবিত্ত পরিবার এবং অত্যন্ত রক্ষণশীল পরিবার। আমাদের পরিবারে কি আদর যত্ন সমস্ত কিছুই ছিল, কিন্তু সবটাই ভীষণ লিমিটের মধ্যে, মানে কোনো কিছুর প্রাচুর্য ছিল না। তোমাকে প্রচুর ভালোবাসা হয় বলে যে বছরে তোমার 5টা জামা হবে, বাবা মায়ের সে ক্ষমতাও ছিল না, বা এক্সট্রা কিছু পাওয়ার না, এক্সট্রা কিছু ছিল না আমাদের জীবনে। যেটা ছিল না সেটা নিয়ে কোনোদিন কোনো আফসোসও ছিল না। এখনো আমার বান্ধবী বলে যে আমরা প্রথম ফাংশন করে 50 টাকা পেয়েছিলাম, তার মধ্যে 42 টাকা দিয়ে আমাদের প্রথম আইলাইনার কেনা হয়েছিল। তার আগে পর্যন্ত আমরা নাচের শোতে কোনোদিন আইলাইনার পরিনি, কারণ কেনার ক্ষমতা ছিল, বলার সাহসও ছিল না। সুতরাং সেটা এই সবটাই নিজেকে করে নেওয়া। আমাকে যদি ভালো একটা জামা পরতে হয়, ভালো একটা জুতো কিনতে হয়, তাহলে বাবা মায়ের কাছে চাওয়াটা একটা লজ্জা, সেটা হতে পারে না। হয় আমাকে টিউশনি করে করে নিতে হবে, না হলে নাচ শিখিয়ে করে নিতে হবে, না হলে কোনো কিছু করে নিতে হবে। সেইভাবেই করেছি। এবং শুধু আমি একা নয়, আমরা প্রত্যেকে তাই। আমাদের ধর সারা বছর আমরা সাবানকে আধখানা কেটে মাখতাম, একটা শেষ হয়ে গেলে আরেকটা, আর পুজোর সময় ধর একটা দামি সাবান আসতো, সেটা মাখা হতো। এবং এটা শুধু আমার জীবনে নয়, আমার জীবনেও তাই, ক্ষমার জীবনে তাই, রিমিতার জীবনেও তাই, সবার জীবনে তাই। কারুর বাবার সামর্থ্য থাকলেও কিন্তু কারুর প্রাচুর্য ছিল না, আমরা সবাই এক ছিলাম। মাংসটা রোববার দিনই হবে, এবং পাশের বাড়ি থেকে মাংস আসবে, আমার বাড়িতে 10 জন মেম্বার, সেখানে 2 পিস আসবে, ম্যাক্সিমাম 4 পিস। আমার বাড়ি থেকেও যার বাড়িতে হয়তো 15 জন মেম্বার, 4 পিসই যাবে, কিন্তু আসবে। সেটা একটা আলাদা সিম্পলিসিটি এবং সৌন্দর্যের মধ্যে মানুষ হওয়া, ওর থেকে বেশি আনন্দের কিছু নেই। এবার আমার জেনারেশনের পরে হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদেরও পরে একটা জেনারেশন আছে, কিন্তু সেটার সঙ্গে আমি খুব একটা নয়। তারপরে ধর এই যারা আমাদের বাড়ির ছেলেপুলে যারা এবং মেয়েরাও, এবং আমি তোকে বলছি সমর্পণ, আজকে আমার জায়েরা যাদেরকে আমি বিয়ে দিয়েছি, তারা অত্যন্ত ভালো, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত শ্বশুর শাশুড়ি পরায়ণ, মানে সেবা পরায়ণ। এরকম ব্যাপার নয় যে আমি একা জয়েন্ট ফ্যামিলিতে আছি, আমার প্রত্যেকটা যা জয়েন্ট ফ্যামিলিতে আছে, প্রত্যেকে জয়েন্ট ফ্যামিলি বিলং করে, শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিয়েছেন। তাদের বাচ্চাদের কারুর অ্যাটিটিউড কিন্তু তাদের বাবা মায়ের মতো নয়। আজকে আমার দেওরকে একটা প্রবলেম হলে আমি যদি 2 দিন বাড়িতে না থাকতে পারি, তাহলে আমার বাড়ির বয়স্কদের দেখার জন্য আমার দেওর কিন্তু স্কুল করে সমস্ত কিছু করে এসে বাড়িতে রান্না বান্না করেও তাদেরকে খাইয়ে দেয়, এরকম। কিন্তু তারই মেয়ে, তাকে সমস্ত কিছু এগিয়ে দিতে হয়। আমি জানি না কার দোষ,
কিন্তু তা মানে সে একটা খাবেও তো 48 ফ্রেমে, প্রথম কথা সকালে শুরু করলে বোধহয় বিকেলে সন্ধ্যে শেষ করবে। এবং আমার বাড়ির ছেলেও তাই। এবং তুমি যদি মানে বলো স্পেসিফিক কি চাইছো, কি হতে চাইছো, কোনো একটা দিক তো ভেবেছো? চুপ, মানে নিজেরাও জানে না। আর না হলে খুব স্মার্টলি 100 রকম তোকে বলবে, হয় চুপ করে থাকবে, খুব স্মার্টলি 100 না বলবে। সুতরাং যখন থেকে অপশন বেড়েছে, করে দেওয়ার লোক বেড়েছে, বাবা মা করে দেবে। জল খেলেও বাবা, আমার ননদ সারাদিন বাবিন জল, আমার অসহ্য লাগে। জল তেষ্টা পেলে মানুষ এমনিই খাবে, খিদে পেলে মানুষ এমনিই খাবে। কিন্তু এই যে পরের জেনারেশনকে অভ্যেস করানো হচ্ছে যে ও তো রিয়েলাইজই করছে না ওর জল তেষ্টা পাচ্ছে, ওর খিদে পাচ্ছে, ওর কোনো কষ্ট হচ্ছে। এবার তুমি তো একটা না একটা সময় দুর্ভোগের মধ্যে পড়বেই, সেটাই পৃথিবীর নিয়ম, বায়োলজিক্যাল কল নেই, সেটা পৃথিবীর নিয়ম। তখন এই বাচ্চাটা কি করবে? ও যখন বাইরে পড়তে যাবে বা কিছু হবে, বা এদের যখন বিয়ে থা হবে বা হোয়াট এভার ইট ইজ, তখন এই যে সিস্টেমটা দিয়ে এরা কি করবে? এই সিস্টেমটার জন্য তো আমরাও দায়ী। এবার আমি তোমাকে এখানে একটা কথা বলি, কথাটা তোমার সাথে বলতে বলতে আমি আরেকটা পয়েন্ট পেলাম যেটা আমার মনে হয়েছে। তুমি এই যে বলছো যে মহিলাদের ব্যাপার, আজকের দিনে একটা জিনিস খুব আমরা শুনতে পাই, চারিদিকে বলা হয় আজকালকার মেয়েরা প্রচন্ড রেকলেস। ঠিক আছে, তারা যখন চাইছে বিয়ে করে ফেলছে, যখন চাইছে ডিভোর্স করছে, যা কিছু করছে, তাদের বডি, তাদের রুল, এইসব সব কিছু। এখানে আমার একটা জিজ্ঞাসা রয়েছে, এইটার কারণ কি? মানে এটা ফল কি এই কারণটার জন্যই যে একটা সার্টেন টাইমে মহিলারা ডোমেস্টিক্যালি কিংবা তোমার ধরো মানে বাকি সব জায়গায় এতটা তারা যন্ত্রণা পেয়েছেন, পেতে 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 আজকে তাদের একটা রিভল্ট করার জায়গাতে তারা চলে এসছে, এবং সেই রিভল্টটা হলো আমি যেটা চাই সেটা করব। সেম এইখান থেকে আমার আরেকটা পয়েন্ট মাথায় আসছে যে ঠিক তুমি যেটা বললে, তোমার জেনারেশনের পরে আমি দেখেছি আমাদের জেনারেশনে যেটা হয়েছিল যে তুমি ভালো মার্কস আনো, তোমায় এটা দেওয়া হবে, তুমি এটা ওই করো, তোমায় এটা দেওয়া হবে। মানে একটা সামনে একটা প্রলোভনের একটা কিছু একটা গিমিগি তোমাকে দেখিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আজকে চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে যে বাবু জল খা, বাবু খাবার খা, বাবু বুঝতেই পারছে না আমার জল তেষ্টা পেয়েছে নাকি খিদে পেয়েছে নাকি কোল্ড ড্রিঙ্কস খাবো। এবার এই যে ধরে এই যে এত কিছু যে একটা সোশিও ইকোনমিক্যাল যে একটা প্রবলেম, এটাকে তুমি কি বলো? এই যে রেকলেসনেস তুই যেটা বলছিস, এটা কিন্তু অপশনস এর জন্য। এটা তোর আমার জেনারেশন বলে, এটা হচ্ছে মানুষের হাতে এত অপশনস আছে। আগে আমরা পরে প্রেম করতাম কোথায়? পাড়ার ছেলের সঙ্গে, কারণ তার বাইরে কোনো অপশন নেই, না হলে বাবা মার দেখে দেওয়া বিয়েতে। আমার বান্ধবীরা সব পাড়ার ছেলেকেই বিয়ে করেছে, যারা বিবাহিত একমাত্র আমি ব্যতিক্রমী, কারণ আমি ছোটবেলা থেকেই এত বাইরে যাই, এত আমার বিয়ে তার জন্য অন্য জায়গায় হচ্ছে, আমার পৃথিবীটা বড় ছিল, ওদের পৃথিবীটা ছোট ছিল, ওর পাশের বাড়ির ছেলের সঙ্গেই বিয়ে হয়েছে, সবার তাই। এখন হচ্ছে আমার বাড়িতে যে কটা মেয়ে, বেশ কিছু মেয়েরা যারা কাজে এসেছে, মানে আমি ওই জায়গাটাকে ধরতে চাইছি যারা খুব প্রতিবন্ধকতার মধ্যে থাকে। আমি আমাদের ক্লাসটাকে ধরছি না, বা শহরের মেয়েদের ধরছে না, তাদের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে শ্বশুর বাড়ির সঙ্গে প্রবলেম এবং বরের সঙ্গে প্রবলেম, তারা ছেড়ে চলে এসেছে। এর মধ্যে কিছু আছে যাদের জেনুইন প্রবলেম, যারা প্রথম দিকে এসেছিল, মালতী দি, চন্দনা, এরা যারা এসেছিল, যারা প্রায় আমাদের বয়সী বা আমাদের থেকেও মালতী দিরা বড়, তাদের সত্যি সংসারে এত অভাব আর এত মারধর খেতে হতো যে ওই থেকে বাঁচবার জন্য তারা চলে এসেছিল, এবং সন্তানকে কিভাবে বাঁচাবে দুটো পয়সা। পরবর্তী যারা এলো তাদেরও প্রবলেম আছে, কিন্তু তাদের প্রবলেমের সঙ্গে তাদের কিন্তু অপশনসও আছে। মানে ধরো একটা মেয়ে কাজ করতে এলো, যার 4টে সিম, যে 4টে সিম চেঞ্জ করে 4টে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, একদম, এবং যখনই বলে আমি বাড়ি যাচ্ছি, কার বাড়ি যাচ্ছে কোনো ঠিক নেই। পরবর্তীকালে আরেকটি মেয়ে এলো, তার হচ্ছে বর আছে, সুন্দর বাড়ি, মানে আমার বাড়ি ঘরদোর যেরকম তারও সেই রকমই বাড়ি ঘরদোর সব আছে, কিন্তু তার বরকে পছন্দ না, তার অন্য একটি ছেলেকে পছন্দ, ফেসবুকে আলাপ হয়েছে, এবং সে তার জন্য বাড়ি ছেড়ে দিয়েছে। এখান থেকে সে পালাবে, সে একটা কিছু গন্ডগোল করার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? তার ছেলে মেয়ে কিন্তু সব আছে। তার পরবর্তীকালে যে এসছে তাও সেও সেম। তখন আমি ভাবলাম যে এরকম কেন হচ্ছে।
এত সোশ্যাল মিডিয়া অপশন বেশি এদের, স্মার্টফোনের যুগে কি হয়েছে, মুশকিলটা কি হয়েছে, মানুষ শিক্ষিত নয় কিন্তু স্মার্ট বেশি, মানুষ শিক্ষিত নয় কিন্তু স্মার্ট বেশি, অপশন আছে, এবং যে যার পারছে তার প্রেমে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে অপশন করছে আগে আমি বাড়িটা ছেড়ে দেবো বা এরকম কিছু একটা। সুতরাং এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার রূপ। এই যে প্রবলেমটা, এটার সঙ্গে কিন্তু আমার আপব্রিঙ্গিং এর কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার তোমার ধরো যে মানে এই যে এত যুগের পর যুগ ধরে নারীরা খালি মানে যন্ত্রণা পেয়েছে, আমি যন্ত্রণা পেয়েছি, আমি রিভোল্ট করলে আমি নিজে কিছু একটা করার চেষ্টা করব, লাভলি, আমি কারোর ঘাড়ে গিয়ে পড়ার চেষ্টা করব না, কারণ আমি চাটু থেকে উনুনে পড়তে পারি। আমার সেটা অভিজ্ঞতা তৈরি করছে যে আজকে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, আমি যদি আরেকটা বিয়ে করি তাহলে আমার ওই সমস্যাটা আরো বড় হতে পারে। একটা সময় হতো কি, একটা মেয়ে হয়তো শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছে, বাবা মায়ের কাছে আছে, বাবা মা ভাবছে কতক্ষণে সেটাকে দূর করবে, আবার তার কাছেই পাঠিয়ে দিচ্ছে, আর হয় তার কাছে পাঠিয়ে দিচ্ছে, না হলে মানে সেটা হ্যাঁ। যদি না থাকে তাহলে বিধবা হোক কিছু হোক, তাকে একটা অন্য জায়গায় বিয়ে, মানে বিয়েটা হচ্ছে লাস্ট অপশন। কিন্তু এখনকার আমাদের মেন্টালিটি যদি বলে তাহলে সে চেষ্টা করবে আগে রোজগার করতে চেষ্টা করবে, স্বনির্ভরতা, স্বনির্ভর হতে চেষ্টা করবে, এইটা একটা ক্যাটেগরি। আর আরেকটা ক্যাটেগরি হচ্ছে প্রেম, যে আমার জীবনে যে এসেছে তার বেশি আলো মনে হচ্ছে, সে বেশি চকমক করছে, সুতরাং তার কাছেই যাই, সে বোধহয় বেশি ভালো হবে। এটা প্রেম নাকি এসকেপ? তাই আর কি, যেটা তুই বলবি সেটাই। সুতরাং সামাজিক সমস্যা অনেক রকমের, এবং যখনই আমরা আইডেন্টিফাই করছি যে এ খারাপ, এ ভীষণ খারাপ, আমি ধরে নিলাম যে একটা সময় আমি মনে করতাম যে মহিলারা সত্যি ডিপ্রাইভড এবং ঘটনা, এবং ছেলেরা বদমাইশ হয়ই হয়। আমি একজনকে খুব কাছ থেকে দেখার পরে বুঝলাম যে মহিলারাও কত বদমাইশ হয়, কত রকম ভাবে জ্বালাতে পারে, বাবারে বাবা, বুঝতে পেরেছিস মানে মানুষ কতটা বদমাইশ হয়। হ্যাঁ, সুতরাং এইটা হচ্ছে যে এইটা সমস্যা, যে আমি চোখে আলো দেখছি, আলো দেখে কতটা মোটিভেটেড হয়ে যাচ্ছি, এবং আমি কি কি কাণ্ড ঘটাচ্ছি, এবং তার ফলে আমরা রূপটাকে ভুলে যাই। হ্যাঁ একদম। এবার আজকে যে আমি এই যে প্রশ্নগুলো করলাম, এবং আমি দেখেছি যারা প্রেমে পড়ে তাদের সবারই ধারণা হচ্ছে যে আমি খুব খারাপ আছি, এটা করলে খুব ভালো হবে, আরে সেখানে গিয়েও তো তোমাকে রাঁধতে হবে, খেতে দিতে হবে, সবই করতে হবে, একই তো কাজ। হ্যাঁ, এইটাই খুব খারাপ ছিলাম, ওটাই খুব ভালো থাকবে, এটা একটা মানে এই আজকে যে এই প্রশ্নগুলো করলাম তার কারণটা হলো এই প্রতিটা প্রশ্নর যে প্রতিফলন আছে কিন্তু আমাদের প্রত্যাবর্তন, এই যে সম্পর্কের সাথে একটা সম্পর্ক, কারণ শুধু মানে দেখুন বাবা মা কেমন হব আমরা, এটা কখনো কোনো প্রশ্ন হতে পারে না। এইটা যদি প্রশ্ন হয় তাহলে আরেকটা প্রশ্ন হতে পারে যে আমরা হাজবেন্ড ওয়াইফ কেমন হব, আমরা সন্তান হিসেবে নিজেরা কেমন হব, যে আমরা আমার সন্তানকে কিভাবে দেখতে চাই। তাই আমি আমার কাজ হলো এই ছবিটার সূত্র ধরে আমি এই আমার কাছে যে কটা মানুষকে পাচ্ছি যারা এই এতটা জগৎ তাদের কাছে এতটা উন্মুক্ত, সেই উন্মুক্ত জগতের নানান অ্যান্সার্স গুলো খুঁজে বার করা এবং সেগুলো আপনাদের কাছে দেওয়া, এটুকুই আমরা করছি। বাকি 1 মে আমরা আসছি আমাদের ছবি প্রত্যাবর্তন নিয়ে। অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন, সেটাকে কাম্যনীয়। একদম, অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন, এবং এই ছবি সবার দেখার জন্য সপরিবারে দেখবেন, এবং অবশ্যই হলে গিয়ে দেখবেন, অন্য কোনো মাধ্যমে নয়, কারণ সিনেমা বানানো হয় হলে গিয়ে দেখা।